হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে 4টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, মার্ক্সীয় চিন্তায় বস্তু জগৎ ও চেতনার সম্পর্ক আলোচনা করো। আর এই 4টি প্রশ্ন আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে দেখে নাও। আর মডিউল 2 থেকে থাকছে এই প্রশ্ন উত্তরগুলো। দেখো অ্যান্সারটা, মার্ক্সীয় দর্শনে বা দ্বান্দ্বিক বস্তুবাদে বস্তু জগৎ ও চেতনার সম্পর্ক একটি মৌলিক বিচার্য বিষয়। হেগেলীয় ভাববাদের সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস দাবি করেন যে ভাব বা চেতনা জগৎকে সৃষ্টি করে না, বরং বস্তু জগৎই মানুষের চেতনার উৎস ও নির্ণায়ক। মার্ক্সীয় তত্ত্বে সত্তা হলো প্রাথমিক, বলছে মার্ক্সীয় তত্ত্বের সত্তা হলো প্রাথমিক এবং চেতনা হলো গৌণ। মানুষের পারিপার্শ্বিক ভৌত পরিবেশ, বিশেষ করে সমাজে উৎপাদন পদ্ধতি বা অর্থনৈতিক ভিত্তি মানুষের চিন্তা, দর্শন, আইন, ধর্ম এবং সংস্কৃতি বা উপরিকাঠামোকে গঠন করে। তাহলে কি, মানুষের পারস্পরিক ভৌত পরিবেশ, বিশেষ করে সমাজের উৎপাদন পদ্ধতি বা অর্থনৈতিক ভিত্তি কি করে? উপরিকাঠামোকে গঠন করে। অর্থনৈতিক ভিত্তি উপরিকাঠামোকে গঠন করছে, ঠিক আছে। মানুষ তার অস্তিত্বের প্রয়োজনে প্রকৃতি ও সমাজের সাথে যে সম্পর্ক তৈরি করে তার প্রতিফলন ঘটে তার মস্তিষ্কে বা চেতনায়। অবশ্য মার্কস এও স্বীকার করেছেন যে এই সম্পর্কটি যান্ত্রিক নয়, বরং দ্বান্দ্বিক, অর্থাৎ চেতনা একবার গঠিত হলে তা পুনরায় বস্তুজগৎ বা সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে কাজ করতে পারে। তবু শেষ বিচারে বস্তু জগৎই মুখ্য। আর এই সম্পর্কের সারমর্ম হিসাবে জার্মান ইডিওলজি গ্রন্থে মার্কস ও এঙ্গেলস বলেছেন, চেতনা জীবকে নির্ধারণ করে না, চেতনা জীবকে নয় জীবনকে, ঠিক আছে, জীবনকে নির্ধারিত করে না, বরং জীবনই চেতনাকে নির্ধারিত করে। কোটেশনটা ইংলিশে লেখা আছে, লাইফ ইজ নট ডিটারমাইন্ড বাই কনসাসনেস বাট কনসাসনেস বাই লাইফ। তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্রতা সংক্ষিপ্ত ব্যাখ্যা, অর্থাৎ রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্রতার ধারণা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, প্রথাগত মার্ক্সীয় তত্ত্বে রাষ্ট্রকে সাধারণত শোষক শ্রেণীর কার্যনির্বাহী কমিটি বা হাতিয়ার হিসাবে দেখা হতো। মানে রাষ্ট্রকে কি শোষক শ্রেণীর হাতিয়ার হিসাবে দেখা হতো। কিন্তু বিশেষ কিছু ঐতিহাসিক ও রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্র যখন সরাসরি কোনো নির্দিষ্ট শ্রেণীর তাৎক্ষণিক নির্দেশে না চলে আপাতদৃষ্টিতে একটি নিরপেক্ষ বা স্বাধীন সত্তা হিসাবে কাজ করে, তখন তাকে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্য বলা হয়। কার্ল মার্কস তার দ্য 18 বুমেয়ার অফ লুই বোনাপার্ট গ্রন্থে দেখিয়েছিলেন যে যখন সমাজে বিবদমান শ্রেণীগুলি, যেমন পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর শক্তি পায় সমান হয়ে পড়ে এবং কেউ এককভাবে প্রাধান্য বিস্তার করতে পারে না, তখন রাষ্ট্র একটি মধ্যস্থতাকারী শক্তি হিসাবে সমাজের ওপরে অবস্থান নেয়। আধুনিক মার্ক্সবাদী তাত্ত্বিক নিকোস পোলান্তাস মনে করেন যে রাষ্ট্র ব্যক্তি আর পুঁজিপতির সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে সমগ্র পুঁজিবাদী ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার জন্যই এই স্বাধীনতা ভোগ করে। তবে এই স্বাতন্ত্র্য আপেক্ষিক, কারণ শেষ বিচারে রাষ্ট্র বিদ্যমান উৎপাদন ব্যবস্থা সম্পর্কে কাঠামোকেই রক্ষা করে। পোলান্তাজের মতে রাষ্ট্রের এই আপেক্ষিক স্বাতন্ত্র্য পুঁজিবাদী ব্যবস্থাকে রাজনৈতিক স্থিতিশীলতা প্রদান এবং শ্রেণী সংঘাত প্রশমিত করার জন্যই প্রয়োজন। এবার পরের প্রশ্ন উত্তর আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়ার নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এবার এখানে কি বলা হচ্ছে, দেখো, মার্ক্সীয় তত্ত্বে শ্রেণীর গুরুত্ব, এই প্রশ্নটাকে বোঝো, অ্যান্সারটাকে। মার্ক্সীয় দর্শনে ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণে শ্রেণীর ধারণাটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। মার্কস এবং এঙ্গেলসের মতে সমাজ বিশ্লেষণের একক কোনো ব্যক্তি নয়, বরং শ্রেণী। বলছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে নিছক আয় বা পেশার ভিত্তিতে শ্রেণী নির্ধারিত হয় না, বরং উৎপাদন ব্যবস্থার সঙ্গে মানুষের সম্পর্কের ভিত্তিতেই শ্রেণীর উদ্ভব হয়।
আদিম সাম্যবাদী সমাজ বাদে ইতিহাসের প্রতিটি স্তরে সমাজ মূলত দুটি বিপরীতমুখী শ্রেণীতে বিভক্ত থাকে। একদল উৎপাদনের উপকরণের মালিক বা শোষক এবং অন্য দল শ্রমজীবী বা শোষিত। এই দুই শ্রেণীর পরস্পর বিরোধী স্বার্থ ও সংঘাত বা শ্রেণী সংগ্রামী ইতিহাসের চালিকা শক্তি, যা সমাজকে এক স্তর থেকে উন্নততর স্তরে নিয়ে যায়। মার্ক্সের মতে পুঁজিবাদী সমাজে শ্রেণী সচেতন সর্বহারা শ্রেণীর বিপ্লবের মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতা পালাবদল ঘটে এবং শেষ পর্যন্ত এক শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত হয়। কমিউনিস্ট ম্যানিফেস্টোতে মার্ক্স ও এঙ্গেলস তাই দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেছেন, আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। তারপর এখানে কি বলা হচ্ছে দেখো, পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন অ্যান্সার দেখো। উদ্বৃত্ত মূল্যের নীতি, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। কার্ল মার্ক্স তার অমর সৃষ্টি দাস ক্যাপিটাল গ্রন্থে পুঁজিবাদী অর্থনীতির শোষণের গোপন রহস্য উন্মোচনে উদ্বৃত্ত মূল্য এর অবতারণা করেন। শ্রমের মূল্যতত্ত্বের ওপর ভিত্তি করে মার্ক্স দেখান যে পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমশক্তি হলো এমন এক বিশেষ পণ্য যা নিজের মূল্যের চেয়ে অধিক মূল্য সৃষ্টি করতে পারে। একজন শ্রমিক তার জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় মজুরির সমপরিমাণ মূল্য তৈরি করতে যতটুকু সময় কাজ করার কথা মালিক তাকে বলছে, প্রয়োজনীয় শ্রম যেটা মালিক তাকে দিয়ে তার চেয়ে অনেক বেশি সময় কাজ করিয়ে নেয়, যেমন উদ্বৃত্ত শ্রম যেটা বাড়তি শ্রম, ঠিক আছে। শ্রমিকের উৎপাদিত পণ্যের মোট বিনিময় মূল্য এবং শ্রমিকের প্রাপ্য মজুরির মধ্যে যে ব্যবধান বা পার্থক্য, তাকেই মার্ক্স উদ্বৃত্ত মূল্য বলেছেন। পুঁজিপতি বা মালিক শ্রেণী শ্রমিকের এই অপরিশোধিত শ্রমের ফল আত্মসাৎ করে মুনাফা বা পুঁজি গঠন করে, অর্থাৎ শ্রমিকের ঘাম করা শ্রম চুরি করেই পুঁজিপতিদের বৃত্তের পাহাড় গড়ে ওঠে। মার্ক্স এই প্রক্রিয়াটিকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, পুঁজি হলো মৃত শ্রম, আর যা ভ্যাম্পায়ারের মতো কেবল জীবন্ত শ্রম চুষেই বেঁচে থাকে, বলছে জীবন্ত শ্রম চুষেই বেঁচে থাকে এবং যত বেশি চুষতে পারে ততই সজীব হয়ে ওঠে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর।